মহাকাশের অনন্ত গভীরে হয়তো এমন অনেক গ্রহ রয়েছে যেখানে পৃথিবীর মতোই জীবনের অস্তিত্ব রয়েছে, আর না জানি আরো কত রহস্যময় আর অদ্ভুত জিনিস থাকতে পারে সেই অজানা গ্রহে। কি হবে যদি এইরকম এক এলিয়েন প্ল্যানেটে পৃথিবীর মানুষ কোনো একদিন পৌঁছাতে পারে? আজকের সিনেমাটিতে আমরা এইরকম এক অজানা আর বিচিত্র গ্রহের ব্যাপারে দেখতে পারবো, যা আপনার কল্পনারও বাইরে। বন্ধুরা, আজ যে সিনেমাটি আপনাদের এক্সপ্লেন করতে চলেছি তার নাম হলো ডিস্ট্যান্ট। ভবিষ্যতের এক সময় বিশাল মাইনিং স্পেসশিপ বোরিয়ালিস নিঃশব্দে মহাকাশের অন্ধকারে ভেসে চলছিল। শিপটির ভেতরে শত শত ক্রু সদস্য ক্রায়োপডে গভীর ঘুমে ঘুমিয়েছিল। স্পেসশিপটি এক সম্পদ সমৃদ্ধ কোনো গ্রহে যাওয়ার পথে এগিয়ে চলেছিল, কিন্তু তাদের গন্তব্যে পৌঁছাতে তখনও 4 বছর সময় বাকি। সমস্ত কিছু নিঃশব্দ ও শান্ত ছিল, কিন্তু হঠাৎ একটি বড় অ্যাস্টেরয়েড শিপের সঙ্গে এসে সজোরে ধাক্কা খায়। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে শিপটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই ধাক্কায় শিপটি প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হওয়ায় সঙ্গে সঙ্গে অ্যালার্ম বাজতে শুরু করে, আর শিপের বিভিন্ন সিস্টেম একের পর এক ফেল হতে থাকে। এই বিশাল শিপে ক্রুদের মধ্যে একজন ছিল অ্যান্ডি, একজন দক্ষ টেকনিশিয়ান। তার ক্রায়োপড সংকটকালীন পরিস্থিতি উপলব্ধি করে স্বয়ংক্রিয়ভাবে তাকে জাগিয়ে তোলে। অ্যান্ডি চোখ খুলতেই শিপের এআই ঘোষণা করে যে শিপের একটি বড় অংশ ধ্বংস হয়ে গেছে এবং অবিলম্বে ইমার্জেন্সি সিস্টেম সক্রিয় করা হয়েছে। শিপের অ্যাডভান্স ন্যানো টেকনোলজি অ্যান্ডির চারপাশে দ্রুত একটি আধুনিক স্পেস স্যুট তৈরি করা শুরু করে। এই স্যুট তাকে অক্সিজেন সরবরাহের পাশাপাশি কঠিন পরিস্থিতিতে টিকে থাকার সাহায্য করবে, আর স্যুটে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই তাকে দিক নির্দেশনাতেও সাহায্য করবে। অ্যান্ডি জানালার দিকে তাকিয়ে দেখে যে শিপ বোরিয়ালিস ধীরে ধীরে বিশাল টুকরোতে ভেঙে যাচ্ছে। শিপের এমার্জেন্সি ইভাকুয়েশন সিস্টেম চালু হয়। ধ্বংসের আগে সমস্ত ক্রায়োপড মহাকাশে ছুঁড়ে ফেলা হয়, প্রতিটি পডে ছোটানে পৌঁছে দিতে সাহায্য করবে। কিন্তু সংঘর্ষ এবং বিস্ফোরণের বিশৃঙ্খলার কারণে পডগুলো এলোমেলোভাবে ছড়িয়ে পড়ে। অ্যান্ডির পডও অন্যান্য পডের মতোই একটি রহস্যময় এবং অজানা গ্রহের মহাকর্ষীয় শক্তির প্রভাবে সেই গ্রহের দিকে ছুটে চলেছিল। এই গ্রহটির শক্তিশালী মহাকর্ষ পডগুলোকে দ্রুত টেনে নিচে নামিয়ে আনে। অনেক পড বায়ুমণ্ডলের প্রবেশের সময়ই ধ্বংস হয়ে যায়, কারণ তারা এত চাপ সহ্য করতে পারে না। অ্যান্ডির পডও ধীরে ধীরে ভেঙে যেতে থাকে। তার থ্রাস্টার বন্ধ হয়ে যাওয়ায় পডটি নিয়ন্ত্রণ হারায় এবং দ্রুত ঘূর্ণায়মান অবস্থায় গ্রহের দিকে ছুটে যায়। পডটি একটি উঁচু স্থানের সঙ্গে তীব্র ধাক্কা খেয়ে কিছুক্ষণ শক্ত মাটির উপর দিয়ে দ্রুত ঘষতে ঘষতে এগিয়ে যায় এবং অবশেষে একটি বড় মাটির ঢিবির সঙ্গে গিয়ে ধাক্কা খেয়ে থেমে যায়। ধাক্কার কারণে অ্যান্ডির অবস্থা ভীষণ খারাপ হয়ে যায়। তার মনে প্রচণ্ড আতঙ্ক এবং বিভ্রান্তি কাজ করে। মাত্র কয়েক মুহূর্তের আগেই কি ঘটল সে বুঝে উঠতে পারছিল না। সেই সঙ্গে তার পরিবারের কথা মনে পড়ে যায় এবং এক ধরনের অজানা শূন্যতা তাকে গ্রাস করে। ধীরে ধীরে নিজেকে সামলে অ্যান্ডি যখন পড থেকে বাইরের দিকে তাকায়, তখন সে দেখতে পায় যে সে এক সম্পূর্ণ ভিন গ্রহে চলে এসেছে, যেখানে নানা ধরনের অজানা বিপদে ভরা। দূর দূর পর্যন্ত ছড়িয়ে রয়েছে ভাঙা ক্রায়োপডের টুকরো। চারিদিকে গভীর নীরবতা বিরাজ করছে। এই নীরবতা ভেঙে যায় স্যুটের এআই এর কণ্ঠে, যা তাকে সতর্ক করে বলে বেঁচে থাকার লড়াই এখন শুরু হলো। কিন্তু এআই এর মনে হয় যে অ্যান্ডির হার্ট অ্যাটাক হচ্ছে, তাই সঠিক সময়ে এআই ডিফিব্রিলেটর সক্রিয় করে দেয়, যার ফলে অ্যান্ডির শরীরে শক চলে আসে এবং সে সুস্থ হয়ে ওঠে। এরপর হঠাৎ করে ক্রায়োপড কাঁপতে শুরু করে। তখন এআই অ্যান্ডিকে জানায় যে সে এক অস্থিতিশীল জমিতে রয়েছে, তাই তাকে দ্রুত বাইরে বের হতে হবে। এরপর অ্যান্ডি যখন পড খোলার চেষ্টা করে, তখন সে কোনো মতেই সেটা খুলতে পারে না। তাই সে রেডিওর মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনো উত্তর পাওয়া যায় না। তারপর যখন সে সার্ভাইভাল কিট পরীক্ষা করে, তখন সে দেখে যে তাতে কোনো ফ্লেয়ার গান ছিল না, কারণ অ্যান্ডি ছিল একজন নিচু র্যাঙ্কের সদস্য। তবু সে পড থেকে বের হওয়ার চেষ্টা চালিয়ে যায়, কিন্তু পডটি খুলতে পারে না। অবশেষে সে পডের কাছে লাথি মেরে তা ভেঙে বের হয়ে যায়। অ্যান্ডি অনেক কষ্টে পড থেকে বের হয়ে আসে। বেরিয়ে আসার পর যখন সে চারপাশটা দেখে, তখন সে আকাশে দেখতে পায় যে তাদের স্পেসশিপ বোরিয়ালিস সম্পূর্ণভাবে পুড়ে গেছে, আর এখন সেটি এই অজানা গ্রহে ক্র্যাশ করছে। স্পেসশিপটির বিস্ফোরণের ফলে উৎপন্ন ওয়েভের কারণে অ্যান্ডি ধাক্কা খেয়ে অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে, কিন্তু সে নিজেকে সামলে তাড়াতাড়ি করে উঠে দাঁড়ায় আর এআই এর থেকে সমস্ত ইনফরমেশন জানতে চায়, যাতে এটা জানা যায় যে সে এখন কোথায় আছে। এআই তাকে জানায় যে তাদের স্পেসশিপটি যাত্রার শুধুমাত্র অর্ধেক পথই শেষ করেছিল এবং এখন তারা একটি অজানা গ্রহে রয়েছে। এরপর অ্যান্ডি দূরে একটি আলো দেখতে পায় এবং সে সেদিকে চলতে শুরু করে। সে রেডিওর মাধ্যমে অন্যদের সাথে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ হাঁটার পর সে বোরিয়ালিসের অর্ধেক পোড়া অংশ দেখতে পায়। সেখানে অ্যান্ডি তার সামনে একটি পড দেখতে পায় এবং সেখানে গিয়ে সে একটি অক্সিজেন ট্যাঙ্ক নেওয়ার চেষ্টা করে। তখন অ্যান্ডি সেখানে দেখে যে তার এক সঙ্গী মৃত অবস্থায় সেখানে পড়েছিল। যখন সে ওই অক্সিজেন ট্যাঙ্কটি পরীক্ষা করে, তখন সে বুঝতে পারে যে ট্যাঙ্কটি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কিন্তু অ্যান্ডি এটা লক্ষ্য করে না যে অক্সিজেন সিলিন্ডারের ওপরে রক্তের দাগ এবং ভয়ঙ্কর কোনো প্রাণীর নখের চিহ্ন ছিল। এরপর অ্যান্ডি আরও কিছুটা এগিয়ে যায়।
ডুয়েন জানায় যে সে সবাইকে খুঁজছিল এবং কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রপাতিও সে সংগ্রহ করেছে। সে আরও জানায় যে ক্র্যাশের আগে নেভিগেশন লগস চেক করার সময় সে বুঝতে পারে যে কোম্পানি জ্বালানি বাঁচানোর জন্য একটি অ্যাস্টেরয়েড বেল্টের মধ্যে দিয়ে শর্টকাট নিয়েছিল, যার ফলে তারা একটি অজানা অঞ্চলে পৌঁছে যায়। ডুয়েন কিছু যন্ত্রপাতি ব্যবহার করে পৃথিবীতে একটি SOS সংকেত পাঠানোর চেষ্টা করছিল, তবে সংকেত পৌঁছাতে 8 মাস সময় লাগবে। এমনকি যদি উদ্ধারকারী দল দ্রুততম স্পেসশিপ ব্যবহার করে এখানে আসার জন্য, তবুও তাদের এখানে আসতে প্রায় 2 বছর সময় লেগে যাবে। অ্যান্ডি এই কথা শুনে হতাশ হয়ে পড়ে, কিন্তু ডুয়েন তাকে আশ্বস্ত করে বলে যে বোরিয়ালিসের বাকি অংশে খাবার ও পানীয় পাওয়া যেতে পারে। ঠিক সেই সময় অ্যান্ডির পায়ে লেগে মেশিনের একটি গুরুত্বপূর্ণ প্লাগ খুলে যায়। কিছুক্ষণ পর অ্যান্ডি যখন পিছন ফিরে দেখে, তখন সে দেখে যে ডুয়েন আর সেখানে নেই। ভয় পেয়ে অ্যান্ডি ডুয়েনের দেওয়া নির্দেশ অনুসরণ করে SOS সংকেত পাঠানোর চেষ্টা চালিয়ে যায়। সে ডুয়েনের ছোট বন্দুকটি নিয়ে স্পেসশিপের অন্য অংশে খাবার ও সাহায্য খুঁজতে বের হয়। এই সময় অ্যান্ডির AI তাকে মনে করিয়ে দেয় যে তার অক্সিজেনের স্তর খুবই কম। অ্যান্ডি তখন AIকে বলে যে বোরিয়ালিসের সবচেয়ে বড় অংশের দিকে একটি পথ নির্ধারণ করতে সাহায্য করতে এবং চলার পথে রেডিওর মাধ্যমে অন্য জীবিত মানুষের খোঁজ করতে। অবশেষে অ্যান্ডি একটি গভীর খাদের সামনে এসে পৌঁছায়। তখন তার AI সিস্টেম তাকে জানায় যে তার স্যুট ঠিকমতো কাজ করছে না। হতাশ হয়ে অ্যান্ডি তখন তার পরিবারকে মনে করে এবং চিৎকার করে ওঠে। একা এবং অসহায় অনুভূতিতে ভরাক্রান্ত হয়ে সে পরিস্থিতি সামলানোর চেষ্টা করতে থাকে, যদিও বেঁচে থাকার আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছিল। কিন্তু অ্যান্ডি তখন রেডিওতে কারো হালকা শব্দ শুনতে পায়, আর সেটি ছিল তার একজন সঙ্গী নাওমি, যে এই বিপর্যয়ের মধ্যেও বেঁচে গিয়েছিল। নাওমি তার লোকেশন অ্যান্ডিকে জানায়, কিন্তু সেই স্থান অ্যান্ডির থেকে কয়েক মাইল দূরে ছিল। অ্যান্ডির AI অ্যান্ডিকে সতর্ক করে জানায় যে তার অক্সিজেন খুবই সীমিত, এত দূর যাওয়া তার জন্য ঝুঁকিপূর্ণ হবে। প্রথমে অ্যান্ডি দ্বিধাগ্রস্ত হয় এবং নাওমির লোকেশনে যাওয়াটা এড়িয়ে চলার সিদ্ধান্ত নেয়। তবে নাওমি তাকে বোঝায় যে আমার এখানে দুজনের জন্যই পর্যাপ্ত অক্সিজেন আছে। এরপর নাওমির কথায় সাহস পেয়ে অ্যান্ডি তার দিকে এগোতে শুরু করে। যাত্রাপথে নাওমির সঙ্গে অ্যান্ডির কথোপকথন চলতে থাকে, যা তাকে মানসিকভাবে শক্তি যোগায়। তবে কয়েক ঘন্টা পরে পরিস্থিতি বদলে যায়। চারপাশে ঘন অন্ধকার নেমে আসে এবং দূর থেকে নানান ধরনের অদ্ভুত শব্দ ভেসে আসতে শুরু করে। অ্যান্ডি তার AIকে তার চারপাশের এলাকায় স্ক্যান করতে নির্দেশ দেয়, কিন্তু AI সেটি করতে ব্যর্থ হয়। নাওমি যখন এই AI মডেলের নাম শোনে, তখন সে আতঙ্কিতভাবে বলে যে এই AI মডেল ঝুঁকিপূর্ণ এবং বহু আগেই এই মডেল বন্ধ করার কথা ছিল, কিন্তু কোম্পানি শুধুমাত্র খরচ কমানোর জন্য এটি চালু রেখেছে, কিন্তু সদস্যদের নিরাপত্তার কথা বিবেচনা করেনি। এরপর রাত গভীর হয়। অ্যান্ডি আরও সতর্কভাবে পথ চলা শুরু করে। তার হেলমেটের আলো ক্রমশ দুর্বল হয়ে আসছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ সে থেমে যায়। তার মনে হয় কেউ বা কিছু তাকে ফলো করছে, কিন্তু সে এটিকে নিজের কল্পনা বলে উড়িয়ে দিয়ে আবার হাঁটতে শুরু করে। তবে ঠিক তখনই তার পায়ের কাছে একটি পাথর গড়িয়ে পড়ে, আর আশেপাশের শব্দ আরও তীব্র ও ভয়ঙ্কর হতে থাকে। অ্যান্ডি মাথা তুলে ওপরের দিকে তাকায়, আর অন্ধকারের মধ্যে একটি ছায়া দেখতে পায় যা তাকে পর্যবেক্ষণ করছিল। অ্যান্ডি তখন আতঙ্কগ্রস্ত হয়ে যায়। সে একটি মাটির গর্ত দেখতে পায় এবং সেই গর্তের কাছে এগোয়। সেখানে এসে সে আরও একটি বড় গর্ত আবিষ্কার করে, যা সম্পূর্ণ মাকড়সার জালে ঢাকা ছিল। এই দৃশ্য দেখে অ্যান্ডি উপলব্ধি করে যে এই জায়গায় কোনো অজানা ভয়ঙ্কর প্রাণী রয়েছে। তৎক্ষণাৎ সে সেখান থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। দৌড়ানোর কিছুক্ষণ পরেই তুষারপাত শুরু হয়। সঙ্গে সঙ্গে চারপাশ আরও শীতল, অস্বস্তিকর এবং রহস্যময় হয়ে ওঠে। একই সঙ্গে ভেসে আসা গর্জনের শব্দ ক্রমশ ভয়ঙ্কর রূপ নেয়। হঠাৎ অ্যান্ডি অনুভব করে তার আশেপাশে কোনো বিশাল এবং অজানা কিছু উপস্থিত রয়েছে। দ্রুত সে তার হেলমেটের আলো বন্ধ করে কাছাকাছি চারপাশে দেখতে পাওয়া যায়। তখন নাওমি অ্যান্ডিকে বলে যে ও তোমার একদম সামনে, কিন্তু অ্যান্ডি কিছুই দেখতে পায় না। ঠিক তখনই একটি ফ্লেয়ার আকাশে ছোড়া হয়, আর সেই ফ্লেয়ারের আলোয় একটি বিশাল মাকড়সা স্পষ্ট হয়ে ওঠে। যেহেতু মাকড়সাটি ক্রুর সদস্যদের খেয়ে ফেলেছিল পাওয়া যাচ্ছিল। এবার অ্যান্ডি দ্রুত ডুয়েনের বন্দুক দিয়ে সেই ক্রিয়েচারটিকে মারার চেষ্টা করে, কিন্তু বন্দুকটির কোনো প্রভাব সেই ক্রিয়েচারের উপর হয় না। হঠাৎ ক্রিয়েচারটি লাফ দিয়ে আক্রমণ করতে যায়। অ্যান্ডি আতঙ্কে দৌড়াতে শুরু করে, আর পালাতে গিয়ে অ্যান্ডি একটি ফাটলে পড়ে যায়। নিচে পড়ে যাওয়ার পর যখন সে ওপরে তাকায়, তখন সে দেখে যে মাকড়সাটি ফাটলের মধ্যে ঢোকার চেষ্টা করছে। ভয়ে দিশেহারা অ্যান্ডি প্রাণপণে দৌড়াতে থাকে। মাকড়সাটি উপর থেকে তাকে তাড়া করে, মাঝে মাঝে লম্বা পা বাড়িয়ে তাকে আঁচড়ানোর চেষ্টা করে। ভাগ্যের জোরে অ্যান্ডি সব আক্রমণ থেকে বেঁচে যায়। তবে পালানোর ব্যস্ততায় সে পাহাড়ের ধারের দিকে নজর দেয় না এবং সেখান থেকে নিচে গড়িয়ে পড়ে। দ্রুত গতিতে নিচে গড়িয়ে পড়া অ্যান্ডির জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক হয়, তবে বরফের কারণে তার কোনো গুরুতর চোট লাগে না। অ্যান্ডি যখন ওপরের দিকে তাকায়, তখন সে দেখতে পায় যে ওপর থেকে মাকড়সাটি গর্জন করছে, কিন্তু নিচে নেমে আসছে না। এই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর অ্যান্ডি দারুণ ভয় পেয়ে যায়। তখন নাওমি তাকে মনে করিয়ে দেয় যে তার অক্সিজেনের মাত্রা বিপজ্জনকভাবে কমে যাচ্ছে। ভালোভাবে খেয়াল করে অ্যান্ডি বুঝতে পারে যে পড়ে যাওয়ার ফলে তার স্যুটে একটি ছিদ্র হয়ে গেছে। তাড়াতাড়ি করে সে তার জরুরি স্প্রে ব্যবহার করে সেই ছিদ্র বন্ধ করে দেয়।
তবে পুরো ছিদ্র বন্ধ করতেই তার বাকি সব স্প্রে শেষ হয়ে যায়। ঠিক তখনই রেডিওতে ডুয়েনের কণ্ঠ শোনা যায়। ডুয়েন সাহায্যের জন্য চিৎকার করছিল। সে তখনও জীবিত ছিল এবং প্রচুর মাকড়সার সঙ্গে লড়াই করছিল। নাওমি তখন অ্যান্ডিকে ডুয়েনের কাছে গিয়ে তাকে সাহায্য করার জন্য বলে, কিন্তু অ্যান্ডি এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে কোনো মতেই আর সেই মাকড়সাগুলোর মুখোমুখি হতে চায় না। প্রথমে সে সরাসরি সাহায্য করতে অস্বীকার করে দেয়, কিন্তু নাওমির অনেক বোঝানোর পর সে কোনো রকমে রাজি হয়। সে সমস্ত সাহস জোগাড় করে ওপরে উঠতে শুরু করে। শেষ পর্যন্ত অ্যান্ডি সেইখানে পৌঁছে যায় যেখানে তাদের স্পেসশিপটি ক্র্যাশ হয়েছিল। সেখানে সে ডুয়েনকে দেখতে পায়, যে মরিয়া হয়ে মাকড়সাগুলোর সাথে লড়াই করছিল এবং ফ্লেয়ার গান ছুটছিল। অ্যান্ডিকে দেখেই ডুয়েন যখন কিছু বলতে আসছিল, সম্ভবত ক্রিয়েচারগুলোর দুর্বলতা সম্পর্কে, কিন্তু তার আগেই একটি মাকড়সা লাফিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। ডুয়েন প্রাণপণে চেষ্টা করেও মাকড়সাটির আক্রমণ ঠেকাতে পারে না এবং দুর্ভাগ্যজনকভাবে মারা যায়। অ্যান্ডি আতঙ্কিত হয়ে বাঁচার জন্য দৌড়ে একটি পডের পেছনে লুকানোর চেষ্টা করে। তার আশেপাশে আরেকটি মাকড়সা ছিল যা মৃতদেহগুলোকে খেতে ব্যস্ত ছিল। এই দৃশ্য দেখে অ্যান্ডির মনে আরও আতঙ্কের জন্ম নেয়। তবে বেঁচে থাকার জন্য সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে। নাওমি একটি পডে এআই ভয়েস সিস্টেম সক্রিয় করে দেয়, যার ফলে পডের আলো জ্বলে ওঠে। তখনই ওই আলোর প্রতি একটি বিশাল মাকড়সার মনোযোগ আকর্ষিত হয়। এই সুযোগে অ্যান্ডি দ্রুত একটি অন্য পডে দৌড়ে গিয়ে লুকিয়ে পড়ে। এরপর নাওমি আরেকটি পড সক্রিয় করে দ্বিতীয় মাকড়সাটির মনোযোগ সরানোর চেষ্টা করে, কিন্তু ভুলবশত সে অ্যান্ডির পডের আলো জ্বালিয়ে দেয়। আলো জ্বলে উঠতেই অ্যান্ডি চমকে ওঠে, কারণ সে তার দিকে এগিয়ে আসা একটি বিশাল মাকড়সার ছায়া দেখতে পায়। ভাগ্যক্রমে তৎক্ষণাৎ নাওমি অন্য সব পড সক্রিয় করে ফেলে, যার ফলে দুটি মাকড়সায় বিভ্রান্ত হয়ে পড়ে। এতে অ্যান্ডি পালানোর সুযোগ পেয়ে যায়। তবে পালানোর পথে মাকড়সাগুলো অ্যান্ডিকে দেখতে পেয়ে তার পিছু নেয়। প্রাণপণে দৌড়ে অ্যান্ডি একটি জায়গায় পৌঁছে কোনো মতে লুকিয়ে পড়ে। মাকড়সাগুলো তাকে দেখতে না পেয়ে আশেপাশে খুঁজতে থাকে। এই সময় অ্যান্ডি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যায়। অ্যান্ডি এবং নাওমির মধ্যে আতঙ্ক স্পষ্ট ছিল, কিন্তু দুজনেই জানতো তাদের এগোতেই হবে। এরপর কিছুটা এগোনোর পর অ্যান্ডি দেখতে পায় যে তার আশেপাশে কিছু সুন্দর জোনাকি উড়ছে। একটি জোনাকি তখন তার হেলমেটে এসে বসে। প্রথমে জোনাকিটি স্বাভাবিক থাকে, অন্যান্য জোনাকিগুলো দ্রুত লাল হয়ে যায় এবং তাকে দলবদ্ধভাবে আক্রমণ শুরু করে। তখন অ্যান্ডি সেখান থেকে পালাতে বাধ্য হয়। পালানোর সময় অ্যান্ডি একটি অদ্ভুত শব্দ শুনতে পায়, আর তখন সে বুঝতে পারে যে সেই জোনাকিগুলো হয়তো কোনো কিছুর জন্য ভয় পেয়ে গিয়েছিল। তখনই হঠাৎ মাটি ফেটে যায় এবং একটি বিশাল প্রাণীর মুখ মাটির ভেতর থেকে বেরিয়ে আসে। প্রাণীটি অ্যান্ডিকে ধরে ফেলে এবং আঠালো পদার্থ দিয়ে তার শরীর ঢেকে দেয়, যাতে সে নড়াচড়া করতে না পারে। প্রাণীটি অ্যান্ডিকে ধীরে ধীরে তার মুখের ভেতরে টেনে নিতে শুরু করে। অ্যান্ডি একেবারে প্রাণীটির মুখের ভেতরে চলে যাওয়ার ঠিক শেষ মুহূর্তে তার মাথায় একটি বুদ্ধি আসে। সে তার এআইকে জানায় যে তার হার্ট অ্যাটাক হয়েছে। এর ফলে সঙ্গে সঙ্গে এআই তার স্যুটের ডিফিব্রিলেটর সক্রিয় করে একটি শক দেয়, আর সেই শক অ্যান্ডির সাথে সাথে সেই প্রাণীটির দেহেও তীব্র প্রভাব ফেলে, যার ফলে প্রাণীটি যন্ত্রণা পেয়ে অ্যান্ডিকে মুখ থেকে বাইরে ছুঁড়ে ফেলে। এরপর অ্যান্ডি দ্রুত সেই জায়গা থেকে পালিয়ে অন্য একটি এলাকায় প্রবেশ করে। সেখানে একটি গাছের কাণ্ডের মতন একটি গহ্বর ছিল, যেখানে প্রাণীটি পৌঁছাতে পারছিল না। তবে সেখানে একটি গর্তও ছিল, আর অ্যান্ডি সেই গর্ত দিয়ে নিচে পড়ে যায়। সে তখন সোজা জোনাকিদের বাসার মধ্যে গিয়ে পড়ে। অ্যান্ডি যখন সেই বাসা থেকে বেরোনোর চেষ্টা করে, তখনই জোনাকিগুলো লাল হয়ে যায় এবং তাকে আক্রমণ করতে শুরু করে দেয়। তবে অ্যান্ডি যখন সেই টানেল থেকে বেরিয়ে আসে, তখন জোনাকিগুলো তাকে ছেড়ে দেয়। সেই সময় এআই অ্যান্ডিকে জানায় যে তার অবশিষ্ট অক্সিজেন কেবলমাত্র বোরিয়ালিসে পৌঁছানোর জন্য যথেষ্ট, কিন্তু নাওমিকে বাঁচানোর জন্য নয়। তাই নাওমি তাকে স্পেসশিপে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করে, যাতে অন্তত অ্যান্ডি বেঁচে থাকতে পারে। কিন্তু অ্যান্ডি হার মানতে রাজি ছিল না। সে দৃঢ় সংকল্প নিয়ে নাওমির দিকে ছুটে যায়, কিন্তু তখনই তার অক্সিজেন ফুরিয়ে আসে এবং শ্বাসকষ্ট হতে শুরু হয়। অবশেষে সে মাটিতে পড়ে যায়, কিন্তু নিজের ইচ্ছে শক্তি দিয়ে অ্যান্ডি আবার উঠে দাঁড়ায় এবং এগোতে থাকে। অবশেষে সে নাওমির কাছে পৌঁছে যায়। নাওমি তাড়াতাড়ি করে তার পট খুলে তাকে ভেতরে টেনে নেয়। এতে অ্যান্ডি স্বস্তির শ্বাস ফেলে। আসলে নাওমির একটি পা পডের মধ্যে আটকে গিয়েছিল, যার ফলে সে পডের থেকে বেরোতে পারছিল না। অ্যান্ডি তখন নাওমির পা মুক্ত করার চেষ্টা করে, কিন্তু তার হাত দিয়ে সেটা করা সম্ভব ছিল না। ভাগ্যক্রমে নাওমির হাই র্যাঙ্কের কারণে তার জরুরি কিটে উন্নত যন্ত্র ছিল। সেগুলোর সাহায্যে অ্যান্ডি অবশেষে নাওমির পা মুক্ত করতে সক্ষম হয়। যদিও এতে নাওমি অনেক যন্ত্রণা পায়, কিন্তু দুজনেই আবার বেঁচে থাকার লড়াই চালিয়ে যেতে প্রস্তুত হয়। কিছুক্ষণ বিশ্রামের পর সে এবং অ্যান্ডি ফ্লেয়ার গান এবং রিপেয়ার স্প্রে নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে নাওমি ব্যথার কারণে স্বাভাবিকভাবে হাঁটতে পারছিল না, তাই অ্যান্ডি তার জন্য একটি স্প্রিং দিয়ে সাপোর্ট তৈরি করে। এই সময় নাওমি অ্যান্ডির বন্দুকটি পরীক্ষা করছিল। ঠিক তখনই মাকড়সার একটি বিশাল ঝাঁক চারপাশ থেকে তাদের ঘিরে ধরে। পরিস্থিতি বিপজ্জনক হয়ে ওঠে, আর তারা প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করে। দৌড়ানোর মাঝেই নাওমি তার স্যুটের এআইকে ব্যথা কমানোর জন্য পেইন কিলার ইঞ্জেকশন দিতে থাকতে নির্দেশ দেয়। এর ফলে সে ব্যথা হওয়া সত্ত্বেও চলতে থাকতে পারবে। মাকড়সাগুলো তাদের ঠিক পেছনেই তাড়া করছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা সীমাহীন এলাকার আরেকটি অংশে পৌঁছে যায়, যা তুলনামূলকভাবে ভালো অবস্থায় ছিল। তারা তাড়াতাড়ি করে এগিয়ে যেতে থাকে, কিন্তু হঠাৎ নাওমি হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়। অ্যান্ডি দ্রুত তাকে একটি ঢালু পথ দিয়ে স্লাইড করে নামাতে সাহায্য করে। এদিকে চারপাশে মাকড়সাগুলো তাদের আরও ঘিরে ফেলে।
তাদেরকে ঠেকানোর জন্য অ্যান্ডি এবং নাওমি চারিদিকে পড়ে থাকা ভাঙাচোরা বস্তুগুলো ছুঁড়ে মাকড়সাগুলোর দৃষ্টি অন্যদিকে সরানোর চেষ্টা করে। ঠিক তখনই একটি মাকড়সা নাওমি এবং অ্যান্ডির একেবারে কাছে চলে আসে। নাওমি দ্রুত একটি ফ্লেয়ার জ্বালিয়ে দেয়। ফ্লেয়ারের তীব্র আলো আর তাপে মাকড়সাটি বিভ্রান্ত হয়ে ফ্লেয়ারের দিকে ছুটে যায়। এরপর সে দ্রুত আরেকটি ফ্লেয়ার জ্বালায় যাতে অন্য মাকড়সাগুলো তাদের থেকে দূরে সরে যায়। তারা এগিয়ে চলতে থাকে। এরপর তারা কন্ট্রোল প্যানেলের কাছে চলে আসে। মাকড়সাগুলো ক্রমাগত তাদের ঘিরে আসছিল। ঠিক এমন সময় একটি মাকড়সা যখন তাদের কাছাকাছি পৌঁছে যায় তখন নাওমি দ্রুত একটি দরজা বন্ধ করে সেই পথ আটকে দেয়। দরজা বন্ধ হওয়ার সময় একটি মাকড়সা মাঝখানে এসে যাওয়ায় সেই মাকড়সাটি দরজায় কেটে গিয়ে মারা যায়। এরপর যখন বাকি মাকড়সাগুলো দরজায় আক্রমণ করতে শুরু করে তখন নাওমি আর অ্যান্ডি ধীরে ধীরে স্পেসশিপটির আরও ভেতরে পরিস্থিতি দেখতে এগিয়ে যায়। তারা দ্রুত বুঝতে পারে যে স্পেসশিপটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তারা দেখতে পায় যে শিপের মধ্যে এখনও কিছু সরঞ্জাম রয়েছে এবং সেখানে একটি স্থিতিশীল বায়ুমণ্ডলও রয়েছে যেটি তাদের বেঁচে থাকার জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করেছে, অন্তত সাহায্য আসা পর্যন্ত। তারা সেই স্পেসশিপটির ভেতরে আরও এগিয়ে যাওয়ার সময় হঠাৎ তারা একটি প্রাণী দেখতে পায় যা বাইরের মাকড়সাগুলোর মতোই দেখতে ছিল। আতঙ্কিত হয়ে দুজনেই লুকিয়ে পড়ে এবং প্রাণীটি চলে যাওয়ার অপেক্ষা করে। ক্রিয়েচারটি সেখান থেকে চলে গেলে তারা আবার এগিয়ে যায়, কিন্তু ঠিক সেই সময় ছাদের একটি হ্যাচ খুলে যায় এবং সেখান থেকে আরেকটি বিশাল দানব বের হয়। অ্যান্ডি তখন সেই ভয়ঙ্কর ক্রিয়েচার থেকে বাঁচার জন্য দ্রুত দরজা বন্ধ করে দেয়, কিন্তু নাওমি তখন ক্ষুব্ধ হয়ে অ্যান্ডিকে বলে যে এখন আমরা এয়ারলকের মধ্যে আটকে পড়েছি। এরই মধ্যে ডান পাশের দরজায় মাকড়সাগুলো আক্রমণ করতে শুরু করে দেয়। আতঙ্কিত হয়ে অ্যান্ডি বাঁ পাশের দরজা ভাঙার চেষ্টা করে, কিন্তু তার প্রচেষ্টা ব্যর্থ হয়। হতাশ হয়ে তারা দুজনেই চুপচাপ বসে পড়ে এবং তাদের শেষ পরিণতির জন্য অপেক্ষা করতে থাকে। ডান পাশের দরজায় মাকড়সাগুলো যখন আরও শক্তি দিয়ে দরজায় আঘাত করতে থাকে সে বলে আমার একটা খুব সুখী পরিবার ছিল, কিন্তু তারা একটি দুর্ঘটনায় মারা যায় আর সেই দুর্ঘটনার জন্য সে নিজেকে দায়ী বলে মনে করে। নাওমি তখন অ্যান্ডিকে বলে যে আজ আমি বেঁচে আছি শুধুমাত্র তোমার কারণে, তুমি খারাপ মানুষ নও অ্যান্ডি। এরপর দুজনেই একে অপরকে জড়িয়ে ধরে যেন এটি তাদের শেষ মুহূর্ত ছিল। কিন্তু ঠিক তখনই নাওমি একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করে। সে দেখে যে অ্যান্ডির স্যুটে জোনাকির একটা বড় চাক আটকে আছে। তারা পুরোপুরি বিষয়টি বুঝে ওঠার আগেই এয়ারলকের অপর পাশের দরজা ভেঙে একটি বিশাল বড় ক্রিয়েচার তাদের উপর আক্রমণ করতে এগিয়ে আসে। অ্যান্ডি দ্রুত তার স্যুট থেকে জোনাকির সেই চাকটি ক্রিয়েচারের দিকে ছুড়ে দেয়। অপ্রত্যাশিতভাবে সেই জোনাকিগুলো ক্রিয়েচারটির উপর আক্রমণ করতে শুরু করে দেয়, যার ফলে ক্রিয়েচারটি পিছনে সরে যেতে বাধ্য হয়। তখন সুযোগের সদ্ব্যবহার করে নাওমি আর অ্যান্ডি মেন কন্ট্রোল প্যানেলের একটি বোতাম টিপে দেয় এবং অন্য একটি দরজা খুলে ফেলে। এরপর পালানোর সময় হঠাৎ তারা দেখতে পায় যে তারা একটি বিপজ্জনকভাবে উঁচু প্ল্যাটফর্মে পৌঁছে গেছে। বিকল্প কোনো পথ খুঁজে পাওয়ার আগেই সেই মাকড়সাটি জোনাকিদের সরিয়ে তাদের দিকে ধেয়ে আসে। তখন নাওমি আর অ্যান্ডি একটি সাহসী সিদ্ধান্ত নেয় আর সেই মাকড়সার আক্রমণ থেকে বাঁচতে তারা প্ল্যাটফর্ম থেকে নিচে লাফিয়ে পড়ে। মাকড়সাটিও তাদের পিছু নিয়ে নিচে লাফ দেয় এবং তাড়া করতে থাকে। এরপর আর অন্য কোনো উপায় না থাকায় অ্যান্ডি একটি রিপেয়ার স্প্রে প্রাণীটির মুখে ছুঁড়ে মারে। প্রাণীটি তখন স্প্রেটি কামড়ে ধরে আর সেটা ফেটে গিয়ে তার মুখে ছড়িয়ে পড়ে। বিভ্রান্ত এবং যন্ত্রণায় কাতর হয়ে প্রাণীটি কিছুক্ষণের জন্য পিছিয়ে যায়। ফলে অ্যান্ডি ও নাওমি পালানোর জন্য একটি সুযোগ পায়, কিন্তু তখনই প্রাণীটি সিলিং বেয়ে উঠে আবার তাদের পিছনে লাফিয়ে পড়ে, যেই কারণে দুজনেই মাটিতে পড়ে যায়। নাওমি তাড়াতাড়ি করে উঠে দাঁড়ায় আর প্রাণীটিকে বিভ্রান্ত করার জন্য দৌড়াতে শুরু করে। দৌড়ানোর সময় সে অ্যান্ডিকে চিৎকার করে বলে তুমি এমন কিছু একটা পরিকল্পনা করো যাতে এটাকে মারতে পারা যায়। তখন অ্যান্ডি তৎক্ষণাৎ তার এআইকে একটি পড খুঁজে বের করার নির্দেশ দেয় যেটি একদম ভালো কন্ডিশনে আছে। এআই জানায় যে পডটি উপরের স্তরে রয়েছে। সময় নষ্ট না করে অ্যান্ডি দ্রুত উপরের দিকে উঠে যায় আর পডের ভেতরে গিয়ে কম্পিউটার থেকে সেখানকার সমস্ত আলো বন্ধ করে দেয়, যার ফলে পুরো স্পেসশিপটির ভিতরে অন্ধকারে ডুবে যায়। নাওমি তখন একটি স্টোরেজ বাক্সে লুকিয়ে পড়ে যেখানে সে কিছু এমার্জেন্সি লাইট খুঁজে পায়। এরপর অ্যান্ডি এআইকে পডটিকে ইনজেক্ট করার জন্য বলে, কিন্তু এআই তাকে জানায় যে সে পাওয়ার বন্ধ করে দিয়েছে, তাই তাকে ম্যানুয়ালি এটি করতে হবে। তাই বাধ্য হয়ে অ্যান্ডি পডের ভেতরে প্রবেশ করে এবং এআইকে সেই পডের সঙ্গে কানেক্ট করে দেয়। অন্যদিকে নাওমি সেই এমার্জেন্সি লাইটগুলো নিজের শরীরে লাগিয়ে নিয়ে বাইরে বেরিয়ে আসে যাতে সেই প্রাণীটির মনোযোগ তার দিকে চলে যায়। এরপর অ্যান্ডি তার ছেলের খেলনাগুলো দেখে আর এআইকে বিদায় জানিয়ে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে থাকে। আর সেই ক্রিয়েচারটি যখন পডের ঠিক নিচে চলে আসে ঠিক সেই মুহূর্তেই অ্যান্ডি সেই পডটিকে সেই বিশাল ক্রিয়েচারের গায়ের ওপর ফেলে দেয়, যার ফলে সেই ক্রিয়েচারটি পডের নিচে পিষে পুরোপুরিভাবে মারা যায়। নাওমি দৌড়ে এসে অ্যান্ডির কাছে পৌঁছায়। সে তখন কাঁদতে থাকে কারণ তার মনে হয় যে অ্যান্ডি হয়তো মারা গেছে, কিন্তু নাওমির কান্নার আওয়াজ শুনে অ্যান্ডি জ্ঞান ফিরে পায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে তারা একটি উঁচু জানালার দিকে দাঁড়িয়ে আছে আর তারা সেই অজানা গ্রহের প্রথম সূর্য ওঠা দেখতে পায়। তারা একে অপরের হাত ধরে আর এইখানেই সিনেমাটি শেষ হয়ে যায়।